আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের সামনে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের সবচাইতে বড় এবং শক্তিশালী স্তম্ভ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সম্পর্কে এমন কিছু চাঞ্চল্যকর এবং বিস্ফোরক তথ্য ফাঁস করতে যাচ্ছি যা আগে কখনো জনসম্মুখে আসেনি। আপনারা জানেন, দীর্ঘ ১.৫ বছরের অন্তর্বর্তীকালীন সরকারের সফল মিশন শেষে গত ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মাধ্যমে এখন দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি সরকার ক্ষমতায়। শহীদ জিয়ার আদর্শ আর দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে। কিন্তু একটি প্রশ্ন সবার মনেই ঘুরপাক খাচ্ছে। গত ১.৫ দশকে ইসলামী ব্যাংকের ভেতরে ঠিক কী ভয়াবহ তাণ্ডব চলেছে? কেন দেশের সাধারণ মানুষ আজ পর্যন্ত পুরোপুরি আতঙ্কমুক্ত হতে পারছে না? ইসলামী ব্যাংকে এস আলমের ঠিক কত হাজার কোটি টাকার শেয়ার আছে? আর ব্যাংক থেকে লুট করা সেই লক্ষ কোটি টাকা আসলে এখন কোন দেশে? বন্ধুরা, আজকের এই বিশেষ প্রতিবেদনে আমি সেই সব গোপন সত্যের পর্দা উন্মোচন করব যা নিয়ে বর্তমান সরকারও চরম উদ্বিগ্ন। কেন দীর্ঘ ১.৫ বছরের সংস্কার আর নতুন নির্বাচিত বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও ইসলামী ব্যাংককে এখনও পুরোপুরি এস আলম সাম্রাজ্য থেকে মুক্ত করা যাচ্ছে না? তাহলে কি ব্যাংকটি আবার কোনো গভীর রাজনৈতিক গোলকধাঁধায় হারিয়ে যাচ্ছে? ভিডিওর শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও অবিশ্বাস্য তথ্য দেব যা আপনি এর আগে কখনোই কল্পনাও করতে পারেন নাই। তাই একটি সেকেন্ডও মিস না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। ইসলামী ব্যাংকের নাম শুনলেই একসময় আমাদের চোখে ভেসে উঠত একটি সুশৃঙ্খল এবং বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠানের ছবি। কিন্তু ২০১৭ সালের সেই কুখ্যাত নাটকীয় দখলের কথা কি আমরা ভুলে যেতে পারি? তখন শেখ হাসিনা সরকারের সরাসরি মদতে গোয়েন্দা সংস্থার সহায়তায় জোরপূর্বক ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়েছিল এস আলম গ্রুপ। এরপর থেকে শুরু হয় এক কালো অধ্যায়। বর্তমান সরকারের গোয়েন্দা তথ্যে এখন বেরিয়ে এসেছে যে এস আলম গ্রুপ শুধু নামে নয়, বরং বেনামে এবং শতাধিক ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের প্রায় ৮৫% শেয়ার কুক্ষিগত করে রেখেছিল। নথিপত্রে যা দেখা যায়, বাস্তবে দখলদারিত্ব ছিল তার চেয়েও কয়েক গুণ বেশি। এই দখলদারিত্বের মাধ্যমে তারা ব্যাংকটিকে একটি ব্যক্তিগত ক্যাশ বক্সে পরিণত করেছিল। ২০২৪ সালের ৫ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পর অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করেছিল। আর এখন তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এই সংস্কার কার্যক্রমকে আরও গতিশীল করার চেষ্টা করছে। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন। কিন্তু বন্ধুরা, সমস্যাটা অনেক গভীরে। বর্তমান সরকার আপ্রাণ চেষ্টা করলেও কেন যেন এক অদৃশ্য শক্তি এখনও ভেতরে কাজ করছে। ব্যাংকটিকে শতভাগ এস আলম মুক্ত করতে না পারার পেছনে কি আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র কাজ করছে? নাকি এস আলমের পাচার করা টাকার জোরে এখনও কিছু লোক প্রশাসনের ভেতরে বসে কলকাঠি নাড়ছে? সবচেয়ে ভয়াবহ তথ্যটি এখন শুনুন। ব্যাংকের শীর্ষ পর্যায়ে পর্ষদ পরিবর্তন হলেও ইসলামী ব্যাংকের ভেতরে এখনও এস আলমের বিশেষ কোটায় নিয়োগকৃত ১,০০০-এরও বেশি কর্মকর্তা দাপটের সাথে কাজ করছেন। বর্তমান বিএনপি সরকারের গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত করেছে যে এই বিশাল বাহিনী এখনও ভেতরে থেকে এস আলমের এজেন্ডা বাস্তবায়ন করছে। সাধারণ কর্মকর্তা কর্মচারীরা অভিযোগ করছেন, এই রাজনৈতিক নিয়োগপ্রাপ্তরা ব্যাংকের স্বাভাবিক লেনদেন ব্যাহত করছে, গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট করছে এবং বিদেশে থাকা এস আলমকে গোপন তথ্য সরবরাহ করছে। অর্থাৎ বাইরে থেকে ব্যাংকটিকে স্বাধীন মনে হলেও ভেতরে এখনও এস আলমের বিস্ফোরা রয়েই গেছে। এদের দ্রুত অপসারণ না করা পর্যন্ত ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ মুক্তি যে আদৌ সম্ভব নয়, তা আজ দিবালোকের মতো স্পষ্ট। আপনার মনে কি এই প্রশ্নটি জাগে না যে ইসলামী ব্যাংক থেকে লুট হওয়া সেই লক্ষ কোটি টাকা এখন কোথায়? বিএনপি সরকারের সাম্প্রতিক এক অডিটে দেখা গেছে, এস আলম গ্রুপ ব্যাংক থেকে নেওয়া ঋণের সিংহভাগ টাকা হুন্ডির মাধ্যমে সিঙ্গাপুর, দুবাই এবং লন্ডনে পাচার করেছে। বর্তমানে দেশে ডলার সংকট না থাকলেও ইসলামী ব্যাংকে যে তারল্য সংকট চলছে, তার মূল কারণ হল এই বিশাল অঙ্কের টাকার অনুপস্থিতি। তবে আশার কথা হল, বর্তমান সরকার আন্তর্জাতিক একাধিক গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ শুরু করেছে। পাচার হওয়া টাকা ফেরত আনা এখনই সরকারের সবচাইতে বড় চ্যালেঞ্জ। ইসলামী ব্যাংক নিয়ে আরেকটি আলোচনা এখন তুঙ্গে। ব্যাংকটির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে?
আওয়ামী লীগ আমলের অপপ্রচার ছিল যে তারা ব্যাংকটিকে জামায়াতমুক্ত করেছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ব্যাংকটিকে ডাকাতের হাতে তুলে দিয়েছিল। এখন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ব্যাংকটিকে তার আদি মালিকানা ও গ্রাহকদের আস্থায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইসলামী ব্যাংক কোনো নির্দিষ্ট দলের ব্যক্তিগত সম্পদ নয়, এটি জনগণের আমানত। তারেক রহমানের নির্দেশ হল কোনো দলীয়করণ নয়, বরং মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে ব্যাংকটি পরিচালিত হবে। গ্রাহকদের মনে একটাই বিশ্বাস, এখন অন্তত ব্যাংকটি কোনো রাজনৈতিক হানাহানি ময়দান হবে না। সম্প্রতি পাশ হওয়া ব্যাংক রেজলিউশন আইন বর্তমান সরকারের হাতে এক মোক্ষম অস্ত্র তুলে দিয়েছে। এই আইনের মাধ্যমে সরকার চাইলে যে কোনো সময় এস আলম গ্রুপের সকল শেয়ার স্থায়ীভাবে বাজেয়াপ্ত করতে পারে। তারেক রহমানের সরকার ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু করার সংকেত দিয়েছে। বাংলাদেশ ব্যাংক স্পষ্ট জানিয়ে দিয়েছে, এস আলমের শেয়ার বিক্রি করে সেই টাকা ব্যাংকের মূলধনে যুক্ত করা হবে। তাই সাধারণ গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। বর্তমান গণতান্ত্রিক সরকার আপনাদের আমানতে শতভাগ নিশ্চয়তা দিচ্ছে। বন্ধুরা, ভিডিও শুরুতে আমি বলেছিলাম শেষে এক অবিশ্বাস্য গোপন তথ্য দেব। গবেষণায় এবং বর্তমান সরকারের তদন্তে উঠে এসেছে যে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের ভেতরে এমন এক প্যারালাল বা সমান্তরাল আইটি সিস্টেম গড়ে তুলেছিল, যার মাধ্যমে মূল কেন্দ্রীয় ব্যাংকের সফটওয়্যারের নজরদারির বাইরে থেকে প্রতিদিন শত শত কোটি টাকা লেনদেন করা হতো। এমনকি ব্যাংকের আইটি বিভাগকেও তারা অন্ধকারে রাখত। দ্বিতীয় গোপন তথ্যটি হল, বিদেশে এস আলমের যেসব গোপন সম্পদ আছে তার একটি তালিকা ইতিমধ্যে সরকারের হাতে পৌঁছেছে এবং খুব শীঘ্রই তারেক রহমানের নির্দেশনায় সেই সম্পদ বাজেয়াপ্ত করে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চূড়ান্ত হচ্ছে, যা এর আগে কোনো সরকার করার সাহস করেনি। ইসলামী ব্যাংক আমাদের জাতীয় অর্থনীতির মেরুদণ্ড। বিএনপি সরকার এই মেরুদণ্ডকে সোজা করে দাঁড়ানোর যে লড়াই শুরু করেছে, তাতে আমাদের সচেতন থাকতে হবে। আসুন আমরা সঠিক তথ্যের উপর ভিত্তি করে ব্যাংকটিকে রক্ষা করি। আজকের এই বিশেষ বিশ্লেষণটি আপনার কেমন লেগেছে? আপনি কি মনে করেন এস আলমের নিয়োগকৃত ওই 1000 কর্মকর্তাকে এখনই বরখাস্ত করা উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সত্য ছড়িয়ে দিতে শেয়ার করুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।